গুড মর্নিং এভরিওয়ান। আবার এসছি তোমাদের কাছে নতুন টপিক নিয়ে। তো তার আগে প্রত্যেককে জিজ্ঞাসা করব, তোমাদের দেওয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল কালী পুজো বলি আমরা, কেমন কাটলো সবাই জানাবে। হ্যাঁ, কমেন্টসে প্রত্যেকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর বেশি কিছু না বলে শুরু করছি। আমি হচ্ছে শিবু সরকার, আইলিফের কনস্টিটিউশনের ফ্যাকাল্টি। তোমাদের এর আগেও অনেকগুলো ভিডিওতে আমরা বিভিন্ন ক্লাস নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার নিয়ে। সেখানে আমরা বেসিক পার্টটা আলোচনা করেছিলাম এবং আমি লাস্ট ভিডিওতে তোমাদের বা লাস্ট ক্লাস আমি বলেও ছিলাম যে ফান্ডামেন্টাল রাইট কিন্তু একটা ক্লাসে আমি কমপ্লিট করব না, যেটা আমি টপিকটা সেকশন ওয়াইজ ভেঙে ভেঙে করব, যার জন্য যে কোনো পরীক্ষাতে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে উপকৃত হবে। যে কোনো পরীক্ষাতে, সেটা আইএস থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত, যে কোনো পরীক্ষা, সিজিএল হোক, রেল হোক, ব্যাংক হোক, ডাব্লিউবিসিএস হোক, স্টেট লেভেলের যে কোনো পরীক্ষাতে এবং সেন্ট্রালের যে কোনো পরীক্ষাতে কনস্টিটিউশন থেকে যে ধরনের কোশ্চেন এক্সামে আসে, সেখানে কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে এবং আমি আশা করবো খুব ভালো স্কোর হবে। তো লাস্ট টপিক আমরা করেছিলাম ফান্ডামেন্টাল রাইট, যেখানে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই একটা পার্ট আমি এও বলেছিলাম যে আর্টিকেলস ধরে ধরে আলোচনা করব। তো ফার্স্ট যে আর্টিকেলটা যেটা ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে রিলেটেড, সেটা নিয়ে আলোচনা শুরু করছি। লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস যেটা, সেটা আর্টিকেলস কভার করছে, ভারতীয় সংবিধানের আর্টিকেলস কভার করছে 12 থেকে 35। এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছিলাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে, এভরিথিং হ্যাজ বিন ডিসকাস ইন দ্য লাস্ট ভিডিও। ওকে, তো যেটা আমরা এখন করব সেটা আর্টিকেল ধরে আলোচনা করব। আজকে যেটা আমি আলোচনা করব সেটা আর্টিকেল 12 নিয়ে। আর্টিকেল 12 এ কি আলোচনা করা আছে সেটা আগে আমি একটু শোনো। আর্টিকেল 12, আর্টিকেল 12 যেখানে দেয়া আছে ডেফিনেশন অফ স্টেট, ডেফিনেশন অফ স্টেট, ডেফিনেশন অফ স্টেট। যদি আমরা এটাকে বাংলাতে বলি তাহলে কি বলবো, সংজ্ঞা দেয়া আছে। কিসের? রাষ্ট্রের সংজ্ঞা দেয়া আছে। এখানে স্টেট মিনস রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা দেয়া আছে এখানে আর্টিকেল 12 এ। ডাইরেক্টলি এই রেলের গ্রুপ ডি থেকে শুরু করে ক্লার্কশিপ পরীক্ষা সামনে আসছে, তোমরা জানো 16 এবং 17 যে নভেম্বর এক্সাম হওয়ার কথা রয়েছে, অলরেডি সেটা পিএসসি শুরু করে দিয়েছে সবকিছু করা। 16-17 তারিখে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেখানেও আসতে পারে যে এই আর্টিকেল 12 এ কি লেখা আছে, জাস্ট এরকম কোশ্চেন দিতে পারে। সেখানে অপশন থাকবে ডেফিনেশন অফ স্টেট, সেটাই অ্যান্সার হবে, এরকমও দিতে পারে। এইবার আমরা, তোমরা জানো ডাব্লিউবিসিএস থেকে শুরু করে আইএস এর যে কোনো পরীক্ষাতে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে চলেছে এবং আইএস এর তো ডেসক্রিপটিভ প্যাটার্ন হয় তোমরা জানো। তো সেই দিক থেকেও আমি একটু ডিসকাশন করব যাতে তোমাদের এই কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়। এই ডেফিনেশন অফ স্টেট বলতে কি বলতে চাইছে সেটা একটু শুনে নাও। ডেফিনেশন অফ স্টেট বলতে এখানে বলতে চেয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ওকে, all other authorities, authorities, হ্যাঁ। আর একটা যদি আমরা পাই সেখানে হচ্ছে লোকাল অথরিটিস, লোকাল অথরিটিস। লোকাল অথরিটিস, হ্যাঁ। আর এছাড়া আর একটা জিনিস আমি এখানে বলার আছে, সুপ্রিম কোর্ট একবার বলেছিল, একটা ভার্ডিক্ট দিয়েছিল, সেটাও একটা লোকাল বডিকে, যেগুলো লোকাল বডি আছে ছাড়াও যেগুলো আরো প্রাইভেট বডিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের স্টেটের মধ্যে পড়ছে। তাহলে কি বললাম, আবার বলছি শোনো। এখানে যে আর্টিকেল 12 এর ডেফিনেশনটা দেয়া আছে, সেখানে রাষ্ট্রের ডেফিনেশন দেয়া আছে। সেই রাষ্ট্রের ডেফিনেশনকে কি মিন করতে চাইছে? ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আদার অথরিটিস, আর এদিকে লোকাল অথরিটিস, হ্যাঁ। এছাড়াও সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্টে প্রাইভেট বডিকে বা এজেন্সিকে কিন্তু এই স্টেটের মধ্যে ইনক্লুড করছে। ওকে, তাহলে এটা একটা কনসেপ্ট। আরো ডিটেলস আমি আলোচনা করছি যাতে তোমাদের যে কোনো বড় পরীক্ষাতে তোমরা ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারো। এবার আমরা টপিক এই প্রত্যেকটা ধরে ধরে আমি আলোচনা করবো। ওকে, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আদার লোকাল অথরিটিস রয়েছে, লোকাল অথরিটিস রয়েছে, হ্যাঁ, প্রাইভেট বডি অ্যাজ পার সুপ্রিম কোর্ট,
ভার্ডিক্ট, এগুলো প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করছি, ভালো করে শোনো, স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে এই ডেফিনেশন অফ স্টেট কিন্তু কোনো পরীক্ষাতে তোমাদের কোনো প্রবলেম হবে না যদি এখান থেকে কোশ্চেন এক্সামে আসে। ওকে, ফান্ডামেন্টাল রাইটের আমরা আলোচনা করছিলাম, ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 12। আর্টিকেল 12-এ যেটা আমরা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ, লোকাল অথরিটিস আর হচ্ছে কিছু অন্যান্য কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করবো ইউনিয়ন গভর্নমেন্ট। হ্যাঁ, ইউনিয়ন গভর্নমেন্ট বলতে এখানে কি বলতে চাইছে, স্টেটের আন্ডারে, ডেফিনেশন অফ স্টেট আন্ডারে। ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে এখন দুটো ওয়েতে আমরা এটাকে সেগমেন্টে বা অর্গান রয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে আর একটা অর্গান আমরা কি এখানে কি পাচ্ছি, পার্লামেন্ট। ভালো করে শুনবে, বুঝতে না পারলে কমেন্ট সেকশন আছে সেখানে বলবে, আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেটাকে ক্লিয়ার করা, কিংবা যদি পসিবল হয় আমি কমেন্টে অ্যান্সার দিয়ে সেটা ক্লিয়ার করবো তোমাদের, ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, ভালো করে শুনবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু একবার দেখলে এই ধরনের টপিক থেকে কোনোদিন আর কোনো কনফিউশন থাকার কথা নেই নর্মালি। শোনো, গভর্নমেন্টের মধ্যে এখানে আমরা ফেলছি এক্সিকিউটিভ বডিটা, এক্সিকিউটিভ বডি, এক্সিকিউটিভ বডি বা আমরা বলতে পারি অর্গান, কার, ইউনিয়ন গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্গান। হ্যাঁ, সেই ইউনিয়ন গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্গানের মধ্যে পড়ছে কে, নাম্বার 1 প্রেসিডেন্ট। অ্যাকচুয়ালি যারা গভর্নমেন্টটাকে চালায়, যারা গভর্নমেন্টের শাসন বিভাগের মধ্যে পড়ছে, হ্যাঁ, তাহলে প্রথমে আসছে প্রেসিডেন্ট, তারপরে আমরা ভিপি লিখছি, ভিপি মানে কি, ভাইস প্রেসিডেন্ট, তারপরে কি আছে পিএম, প্রাইম মিনিস্টার, তারপরে কি আছে সিওএম, কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে আসছে কি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। এই নিয়ে কিন্তু আমাদের এক্সিকিউটিভ অর্গান ইউনিয়ন গভর্নমেন্টের কনসিস্ট করছে বা গঠিত। তাহলে ইউনিয়ন গভর্নমেন্টে যেটা এক্সিকিউটিভ অর্গান রয়েছে, এক্সিকিউটিভ অর্গান কনসিস্ট অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে অনেক কোশ্চেন থাকতেই পারে যে স্যার অ্যাটর্নি জেনারেলটা কি, এগুলো নিয়ে পরে আমরা ভিডিও করব, প্রত্যেকটা টপিক ডিসকাস করব, ভাইস প্রেসিডেন্ট নিয়ে ডিসকাস করব, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, প্রত্যেকটা নিয়ে আলাদা করে আলোচনা করবো। এখন শুধু এইটুকু বোঝো, ইউনিয়ন গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ অর্গান রয়েছে সেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল রয়েছে। ওকে, নেক্সট পোর্শন হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্টকে আমরা বলি লেজিসলেটিভ অর্গান, লেজিসলেটিভ অর্গান বলি এটাকে আমরা, লেজিসলেটিভ অর্গান। হ্যাঁ, যার কাজ দেশের জন্য, পুরো দেশের জন্য বা দেশের কোন একটা পার্টের জন্য আইন তৈরি করা, যেটা এটা বাংলাকে আমরা যদি বলি লেজিসলেটিভ অর্গান মানে আইনের ক্ষেত্রে যে অর্গানটা। ওকে, সেখানে পার্লামেন্টে তোমরা জানো দুটো হাউস আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অলরেডি ক্লাস শুরু করেছি, যেখানে লোকসভা নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে, পরে আমরা রাজ্যসভা নিয়ে ডিটেলস আলোচনা করব। শুধু এইটুকু বোঝো, ইউনিয়ন গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট পার্ট আছে, একটা পার্লামেন্ট। গভর্নমেন্টের একটা এক্সিকিউটিভ বডি রয়েছে, সেবা অর্গান আছে, সেখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল এগুলো ইনক্লুড করছে। আর এদিকে পার্লামেন্টের মধ্যে রয়েছে হচ্ছে লোকসভা, রাজ্যসভা, দুটো হাউস, যেটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ওকে, এগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গিয়েছে লোকসভা নিয়ে, তোমরা সেটা দেখেছো, আমি দেখেছি। হ্যাঁ, রাজ্যসভা নিয়ে আমরা পরে একটা ভিডিও করব। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি স্টেট গভর্নমেন্ট নিয়ে। স্টেট গভর্নমেন্ট নিয়ে এবার আমরা আলোচনা করব, যেটা আমাদের ডেফিনেশন অফ স্টেটের মধ্যে পড়ছে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট আমি শর্টে লিখছি এসজি। হ্যাঁ, বা তোমাদের পরে বুঝতে পারবে না, আমি পুরোটা লিখছি এখানে, স্টেট গভর্নমেন্ট। ওকে, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও এখানে আমরা দুটো অর্গান পাবো, একটা হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচার। ওকে, গভর্নমেন্টের মধ্যে এখানে রয়েছে এক্সিকিউটিভ অর্গান, এক্সিকিউটিভ অর্গান, যেটা একটু আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে করলাম, এখানেও কিন্তু একটা এক্সিকিউটিভ অর্গান রয়েছে, যেখানে সেই এক্সিকিউটিভ অর্গানের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো, একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো এখানে সিএম পাবো আমরা, তারপর পাবো গভর্নর,
স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে সিওএম মতলব কাউন্সিল অফ মিনিস্টার্স, এরপর আসছে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। দেখো প্রত্যেক অফিসে তোমরা জানো যে সিএম কি, গভর্নর কি, হ্যাঁ প্রত্যেকটা টপিক আমরা আলাদা পরে ডিটেলসে আলোচনা করবো। হ্যাঁ অ্যাডভোকেট জেনারেলটা কি সেটাও নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন আলোচনা করছি না, ডিটেলস অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাহলে বুঝতে পারছো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে যে এক্সিকিউটিভ অর্গান রয়েছে সেই এক্সিকিউটিভ অর্গানের মধ্যে পড়ছে সিএম, গভর্নর, কাউন্সিল অফ মিনিস্টার্স, অ্যাডভোকেট জেনারেল। ওকে। স্টেট লেজিসলেচার, এটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান, লেজিসলেটিভ অর্গান অফ স্টেট গভর্নমেন্ট, যাদের কাজ পুরো স্টেটের জন্য আইন তৈরি করা। হ্যাঁ লেজিসলেটিভ অর্গান পুরো রাজ্যের জন্য আইন তৈরি করা। সেটা আবার দুটো ওয়েতে ডিভাইড করা যায়, একটা হচ্ছে ইউনিক্যামেরাল, ইউনিক্যামেরাল, ওকে, আর একটা হচ্ছে বাইক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে হচ্ছে যেখানে একটা হাউস থাকবে, অন হাউস, ভালো করে বুঝবে আমি এবং খাতাতে লিখে নেবে তোমরা। ইউনিক্যামেরাল মানে ওয়ান হাউস, যেখানে একটাই হাউস থাকে, দ্যাট ইজ বিধানসভা, যেখানে এমএলএরা যেটার মেম্বার। আর বাইক্যামেরাল মানে হচ্ছে যেখানে দুটো হাউস থাকবে, ওকে, দুটো হাউস থাকবে, টু হাউসেস, একটা বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ সব স্টেটে নেই, যেমন আমাদের রাজ্যে নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, ইউপিতে আছে, হ্যাঁ বিহারে আছে, কর্ণাটকে আছে, হ্যাঁ মহারাষ্ট্রে আছে, অন্ধ্রপ্রদেশ আছে আর তেলেঙ্গানাতে আছে। বাকি যে স্টেট গুলো আছে সেখানে একটাই হাউস, অনলি বিধানসভা, যে বিধানসভার মেম্বারদেরকে আমরা এমএলএ বলি, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলির বেঙ্গলিতে হচ্ছে বিধানসভা, হিন্দিতেও আমরা বিধানসভা বলি। এগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব আমরা। ওকে। লোকাল লোকাল অথরিটিস এর মধ্যে বুঝতে পারছো লোকাল গভর্নমেন্ট গুলো পড়বে, যেখানে পড়ছে পঞ্চায়েত, ফার্স্ট ওয়ান পঞ্চায়েত, খাতায় লিখে নেবে এগুলো। আর নেক্সট হচ্ছে মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যালিটিস, হ্যাঁ আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, তার আগে একটা লিখবো ডিস্ট্রিক্ট বোর্ড, ডিস্ট্রিক্ট বোর্ড। আরো আছে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। ওকে, হ্যাঁ এই হচ্ছে লোকাল অথরিটিস, যেখানে পঞ্চায়েত ফর রুরাল এরিয়া, মিউনিসিপ্যালিটিস ফর আরবান এরিয়া, আর কিছু ডিস্ট্রিক্ট বোর্ড আছে ডিস্ট্রিক্ট এরিয়া ডেভেলপমেন্টের জন্য, আর কিছু ট্রাস্ট আছে, যেমন কলকাতা পোর্ট ট্রাস্ট, ওগুলো সব ট্রাস্টের আন্ডারে। হ্যাঁ পোর্টগুলোকে সব ট্রাস্টের আন্ডারে রাখা আছে, এগুলো কিন্তু সব আমাদের স্টেটের মধ্যে পড়বে। যে ডেফিনেশন অফ স্টেট আমরা বলছি তার মধ্যে কিন্তু এগুলো পড়বে। আবারও বলছি, পঞ্চায়েত ফর রুরাল এরিয়া অ্যাজ লোকাল গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি ফর আরবান এরিয়া অ্যাজ লোকাল গভর্নমেন্ট, আর ডিস্ট্রিক্ট বোর্ড আছে সেটা ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্টের জন্য, আর ওদিকে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এক্সাম্পল দিলাম কলকাতা পোর্ট ট্রাস্ট। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করার আছে, কিছু আদার অথরিটিস রয়েছে, সে আদার অথরিটিস কিন্তু আমরা এর মধ্যে ফেলবো, যেটা স্টেটের যে ডেফিনেশন তার মধ্যে পড়বে। নাম্বার ওয়ান ওএনজিসি, আমি এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবে। এলআইসি, হ্যাঁ সেইল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন অফ ইন্ডিয়া, এইগুলো কিন্তু আমাদের আদার যে অথরিটিস এর মধ্যে তার মধ্যে পড়ছে। এগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এজেন্সি। তাহলে পুরোটা হচ্ছে যে আমাদের আর্টিকেল 12 এর যে ডেফিনেশন অফ স্টেট বলছি তার মধ্যে কিন্তু এগুলো পড়ছে। এছাড়াও আর একটা জিনিস আমি লাস্টে লিখেছিলাম, মনে করে দেখবে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে যে প্রাইভেট বডিগুলো আছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে যে প্রাইভেট বডিগুলো আছে এবং এজেন্সিগুলো আছে, সেগুলোও কিন্তু ডেফিনেশন অফ স্টেটের মধ্যে পড়ছে, যেটা ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড ডিসকাস ইন আর্টিকেল 12 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। ভালো করে ভিডিওটা পুরোটা দেখবে, আইএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষার হোক, ডেসক্রিপটিভ থেকে সব অবজেক্টিভ শুরু করে এর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু নেই তো আর। ওকে, দেখা হবে পরের ক্লাসে তোমাদের সাথে আবার। থ্যাংক ইউ সো মাচ।